আজকে নতুন একটা টপিক শুরু করব, ছোট্ট একটা টপিক, একদিন ক্লাসেই হয়ে যায়। তো সেজন্যই এই টপিকটা খুঁজে বের করা। বাকলিং অফ কলাম, এইটা আমাদের টপিকের নাম। সো কলামের যেই আমরা একটা 3 ডাইমেনশনাল কলাম যদি চিন্তা করি, ফর এক্সাম্পল আমাদের এখানে একটা কলাম আছে এমন, সরি একটু ভুল ড্র করেছি। লেটস সে কলামটা হলো এমন, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এটা একটা কলাম, কলামের টপ সারফেসটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা একটা 3 ডাইমেনশনাল স্পেসে কলামটা ড্র করা হয়েছে, তাই না? তো যদি আমরা এটাকে এক্স অ্যাক্সিস বলি, এটাকে যদি আমাদের জেড অ্যাক্সিস বলি, এটাকে যদি আমাদের ওয়াই অ্যাক্সিস বলি, এটা আমাদের ওয়াই, এটা আমাদের জেড, সরি এটা আমাদের এক্স, আর এটা আমাদের জেড অ্যাক্সিস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কলামটার এই দিকের যে ডাইমেনশনটা, সেই ডাইমেনশনটা হলো এক্স অ্যাক্সিসে আছে, এদিকের ডাইমেনশনটা ওয়াই অ্যাক্সিসে আছে, আর যে হাইটটা সেটা আসলে জেড অ্যাক্সিসে আছে, তাই তো? এই হলো এক্স ওয়াই জেড। এখন কলামটাকে তুমি যখন উপর থেকে লোড অ্যাপ্লাই করবা, তখন হোয়াট উইল হ্যাপেন? কলামের ভিতরে কি ধরনের ফোর্স আসবে? আচ্ছা, আমরা কি কলাম চিনি সবাই? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। আমাদের বিল্ডিং এর ভিতরে কলাম কোনগুলো সেগুলো কি আমরা বুঝি, চিনতে পারি? কোন মেম্বার গুলো, কলাম গুলো কিভাবে দাঁড়ায় আছে, ভার্টিক্যালি নাকি হরিজন্টালি? ভার্টিক্যালি। সো ভার্টিক্যাল মেম্বার গুলো হলো কলাম। কলাম গুলো কি ধরনের লোড নেয়? কলাম নেয় হলো কি কম্প্রেশন, কম্প্রেসিভ স্ট্রেস কলামে আসে এবং কলাম ক্যারি করে হলো কম্প্রেশন লোড। দ্যাট মিনস ওপর থেকে, মানে ওপর মিনস ছাদ থেকে, রুফ থেকে যেই লোড গুলো আসবে, সেই লোড গুলো ডিরেক্টলি কলামে আসবে অ্যাজ এ কম্প্রেসিভ ফোর্স। তাহলে এই সেরকমই একটা ফোর্স আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, যে রুফ থেকে একটা পয়েন্ট লোড আসছে বা একটা লোড আসছে, সেটা হলো তোমার কলামের ওপরে এসে ডিরেক্টলি পড়ছে। এখন এই কলামটা আসলে কি হবে যখন তুমি ডিরেক্টলি পড়বা, লোডটা পড়বে, তখন কলামটার কি হবে? সাধারণত কলামটা কি হইতে চাইবে? ছোট হইতে চাইবে নাকি বড় হইতে চাইবে? ছোট হইতে যাবে। ছোট হতে যাবে। যেহেতু কম্প্রেসিভ লোড কলামটা নিচের দিকে ছোট হয়ে যেতে চাইবে, তাই না? কলামটা ছোট হয়ে যেতে চাইবে। তাহলে দ্যাট মিনস কলামের ভিতরে কম্প্রেশন ফোর্স আসার কারণে কলামের আগের যে হাইট, সে হাইট থেকে নিচের দিকে নেমে যাবে। সেটা কয়েক মিলিমিটার হতে পারে। নিচের দিকে একটা ডিসপ্লেসমেন্ট হবে, কম্প্রেশন হবে, শর্টেনিং হবে। এখন কথা হলো, কলামটার অলওয়েজ কি ছোটই হবে নাকি এটা বেঁকেও যেতে পারে? বেঁকেও যেতে পারে। কখন বেঁকে যাবে? একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সেটা করবে, লোড নেবে, দিয়ে সেটা লোড যদি ওভার হয়, লোড যদি ওভার হয়ে যায়, দ্যাট মিনস তুমি বললা লোড যদি বেশি হয়ে যায় তাহলে সেটা ছোট হতে হতেই একটা সময় গিয়ে আর ছোট হবে না, তখন সেটা কি হবে? বাকল করবে, এরকম কিছু বলতে চাচ্ছ, তাই তো? তাহলে লোডের সাথে একটা সম্পর্ক আছে। তাহলে লোড আমি লিখলাম, হ্যাঁ লোডের কারণে এটা হতে পারে। ঠিক আছে, তোমার অ্যান্সার। আর কি কারণে এটা ছোট হতে পারে, আই মিন বাকলিং হতে পারে ছোট না হয়ে? আচ্ছা, কলামটা যদি মনে করো অনেক হামটি ডামটি হয়, অনেক বড় হয়, অনেক বড় সড়ো হয়, তাহলে কি সে বাকল করবে নাকি ছোট হবে? যদি বড় হয় সেই ক্ষেত্রে বাকলিং করবে। স্যার স্লেন্ডার হলে বাকলিং করে বেশি। ইয়েস,
দ্যাট মিনস তার ক্রস সেকশনাল ডাইমেনশনের উপরে ডিপেন্ড করবে যে সে বাকলিং করবে নাকি সে হলো গিয়ে ছোট হবে, রাইট? এটা তোমরা বলতে চাচ্ছ? ইয়েস স্যার। তাহলে ক্রস সেকশনাল ডাইমেনশনের উপরে ডিপেন্ড করবে সে ছোট হবে নাকি বড় হবে। আচ্ছা, এখন এই কলামটার উপরে আমি একটা সাপোর্ট দিলাম, যে সাপোর্টটা হলো অনেক শক্তপোক্ত ভাবে তাকে ধরে আছে। দ্যাট মিনস ফিক্স সাপোর্টের কথাই আমি বলতে চাচ্ছি। তাহলে এই কলামের উপরেও ফিক্স সাপোর্ট, এই কলামের নিচেও তোমার ফিক্স সাপোর্ট, ঠিক আছে? দুইটাতেই ফিক্সড, এখানেও ফিক্সড, এখানেও ফিক্সড। আচ্ছা, আর একটা কলাম আমি নিলাম, আর একটা কলাম আমি কনসিডার করছি, বা একটা কেস আমি বলছি হাইপোথেটিক্যালি, যেই কলামের উপরে সাপোর্টটা আসলে ফিক্স সাপোর্ট না, সাপোর্টটা ধরো পিন সাপোর্ট, ঠিক আছে? ধরো এরকম করে একটা পিন সাপোর্ট দেওয়া আছে এই কলামের উপরে এবং নিচে, দুই জায়গাতে ধরো এরকম করে পিন সাপোর্ট দেওয়া আছে। কত বুঝতে পারছো? ভিজুয়ালাইজ করতে পারছো? এখন আমাকে বলো যে এইখানে ফিক্স সাপোর্ট, এখানেও ফিক্স সাপোর্ট, দুই জায়গাতেই। এই দুইটা কলামের ভেতরে কার বেঁকে যাওয়ার সম্ভাবনা বেশি? ফিক্স সাপোর্ট। চিন্তা করে বলো, বেঁকে যাওয়ার সম্ভাবনা কার বেশি, ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা কার বেশি? আর বেঁকে যাওয়ার সম্ভাবনা ছোট হয়ে যেতে পারে। ফিক্স সাপোর্টের ছোট হয়ে যাবার সম্ভাবনা বেশি, বিকজ এই দুই এন্ড তাকে খুব শক্ত করে ধরে রেখেছে, তাকে নড়াচড়া করতে দিচ্ছে না, তাই না? ফিক্স সাপোর্টে তো রোটেশন থাকে না। ফিক্স সাপোর্টে যেহেতু একটা মোমেন্ট পাই আমরা, এই মোমেন্টের কারণে ফিক্স সাপোর্টে কোনো কি থাকে না বলো, রোটেশন থাকে না। যদি কোনো রোটেশন না থাকে এই দুই এন্ডে, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই কলামটা বাকলিং হওয়ার চান্স অনেক কমে যাবে। তাহলে আর একটা কন্ডিশন আমরা পেলাম, সেটা হলো বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন, লোড এবং আমাদের এই ডাইমেনশনটা, ক্রস সেকশনাল ডাইমেনশনটা, এটার উপরে আমাদের এই বাকলিং গুলো ডিপেন্ড করছে, তাই না? তাহলে বাকলিংটা যখন হবে, তখন এই বাকলিংটা আসলে কোন দিকে হবে? বাকলিংটা হবে হলো গিয়ে এই যেই দিকে তুমি লোড দিচ্ছ সেই লোডের পারপেন্ডিকুলার ডিরেকশনে, যে কোনো একটা ডিরেকশনে হতে পারে। তাহলে এই যে লোডটা অ্যাপ্লাই করছো কোন ডিরেকশনে? লোডটা অ্যাপ্লাই করছো হলো তুমি জেড ডিরেকশনে, তাই না? এই জেড ডিরেকশনের ভিতরে পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনটা আছে? একটা হলো এক্স অ্যাক্সিস আছে, আর একটা হলো ওয়াই অ্যাক্সিস আছে। সেটা এক্স অ্যাক্সিসেও হতে পারে বাকলিংটা, ওয়াই অ্যাক্সিসেও হতে পারে। এখন বলতে পারো যে স্যার এটা আবার কেমন কথা, দুই অ্যাক্সিসের ভিতরে তো যে কোনো একটা অ্যাক্সিস হবে, দুইটা তো একসাথে হবে না। ইয়েস, দুইটা একসাথে কখনোই হবে না, হয় এক্স এ হবে না হয় ওয়াই এ হবে। কখন হবে এক্স এ, কখন হবে ওয়াই এ, এটা ডিপেন্ড করবে স্ট্রং অ্যাক্সিসের উপর। লেটস সে এটার ক্রস সেকশন হলো এমন, কলামের ক্রস সেকশনটা হলো দেখতে এমন, তাহলে এটা একটা ডাইমেনশন আছে, লেটস সে এটা 10 ইঞ্চি আর এটা হলো 8 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এই অ্যাকর্ডিং টু দিস ডাইমেনশন can we calculate ix and iy? Can we calculate ix and iy? আমরা কি ix, moment of inertia with respect to x axis, and moment of inertia with respect to y axis, can we calculate those? Yes, we can. Answer হলো আমরা জানি, ক্যালকুলেট করতে পারি, আমাদের অ্যাসাইনমেন্টও ছিল। এখন এই দুইটার ভিতরে যেটা বড় হবে, let's say ix is greater than iy, তাহলে x অ্যাক্সিসটাকে আমরা বলবো স্ট্রং অ্যাক্সিস, স্ট্রং অ্যাক্সিস, আর y অ্যাক্সিসটা হয়ে যাবে হলো আমার উইক অ্যাক্সিস। This one will become weak axis. এখন বাকলিংটা হবে কোন অ্যাক্সিসের রেসপেক্টে? নাম থেকে বোঝা যাচ্ছে
ইয়েস, নাম থেকেই আমরা বলতে পারি যে বাকলিংটা হবে হলো আমাদের উইক এক্সিসের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম আমি আবার যদি ব্রিফ করি একদম শুরু থেকে, যে কলাম, বাকলিং অফ কলাম, এই জিনিসটা তিনটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে। একটা প্যারামিটার হলো লোড, আমি কিভাবে অ্যাপ্লাই করছি বা কি পরিমাণে অ্যাপ্লাই করছি, তার ক্রস সেকশনাল ডাইমেনশনটা কেমন। যদি ক্রস সেকশনাল ডাইমেনশনটা অনেক বড় হয় তাহলে তার বাকলিং হওয়ার প্রবণতা কম, কিন্তু যদি সেটা স্লেন্ডার হয়। একটু বুঝাবেন স্যার, একটু আরেকবার। ক্রস সেকশন হলো এই যে দেখো, এটা ক্রস সেকশন। ক্রস সেকশন মানে কি, তুমি ক্রস সেকশন মানে বুঝো কিনা? সেকশন নেওয়া, কোন একটা জিনিসকে দেখতে, এখানে যদি আমি সেকশন নিই, এখানে যদি আমি কেটে নিই, কেটে নিলে এটা দেখতে যেমন হবে সেটাই হবে তার ক্রস সেকশন। এবং ক্রস সেকশন এর ডাইমেনশন যেমন হবে, যদি সেটা ছোট হয় তাহলে সেটা স্লেন্ডার, যদি বড় হয় তাহলে সেটা স্লেন্ডার না, নন স্লেন্ডার বলি আর কি আমরা। তো নন স্লেন্ডার যদি হয় সেক্ষেত্রে সেটা ছোট হওয়ার প্রবণতা বেশি। বাট যদি স্লেন্ডার হয়, স্লেন্ডার মানে হলো সরু, চিকন, যদি চিকন হয় বা সরু হয় তাহলে সেটার বাকলিং হওয়ার প্রবণতা বেশি। সো ক্রস সেকশনাল ডাইমেনশন বলতে আমরা বুঝাই তার ক্রস সেকশনটা দেখতে কেমন। তাকে যদি আমি কাটলে সেটা কি রেক্ট্যাঙ্গুলার শেপ, সেটা কি সার্কুলার শেপ, না সেটা কেমন, দ্যাট ইজ দ্য ক্রস সেকশনাল ডাইমেনশন। তাহলে ক্রস সেকশনাল ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে যে সেটা বাকলিংটা হবে কি হবে না, এবং ফাইনালি বাউন্ডারি কন্ডিশনটার উপরেও ডিপেন্ড করবে যে কিভাবে এই বাকলিংটা হচ্ছে। এখন এই বাকলিংটা হবে হলো লোড যেদিকে অ্যাপ্লাই করছি তার পারপেন্ডিকুলার যে কোনো একটা ডিরেকশনে। এখন যদি স্যার আমার একটা কোশ্চেন ছিল। উইক এক্সিসের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডিরেকশনের যে দুইটা এক্সিস থাকবে তার ভিতরে যেটা উইক, সেই উইক এক্সিসের রেসপেক্টে এই বাকলিংটা হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, গুড। সো এই ডিসকাসটা এতক্ষণ পর্যন্ত করলাম, ডিসকাশনটা। এখন আমরা স্যার, নেক্সট কলামে স্যার, একটা কি কোশ্চেন ছিল স্যার। চেন সাপোর্ট থাকবে? হ্যাঁ থাকতে পারে পিন সাপোর্ট। বলো স্যার এই যে মানে এক্স এক্স একজন করে বলো, বলো বলো। হ্যাঁ দুইজনই চুপ করে গেল। হ্যালো, আচ্ছা স্যার, এই যে এক্স এক্সিসে যদি আমরা ডান দিকে বেশি লোড যায়, মানে এক্স এক্সিসের ডান দিকে, তাহলে এক্স এক্সিসের ডান দিকে আপনার বেশি লোড গেলে ওটা ওই দিক থেকে শর্ট হবে। শর্ট হলে ওদিক থেকে এটাকে বাঁকা বলে না, এটাকে মানে একদিকে লম্বা একদিকে ছোট, তার মানে বাঁকা না এটা। বুঝিনি তোমার কথা আমি। মানে স্যার এক্স এক্সিসের মানে দুই পাশ আছে না, একটা বাম দিক একটা ডান দিক, তাই না? তো ডান দিকে মনে করেন বেশি লোড পড়ছে, এই কারণে ডান দিক থেকে বেঁকে গেছে, তাহলে কি স্ট্রং এক্সিসে বাঁকতে পারে না? অফকোর্স বাঁকতে পারে, ভেরি গুড কোয়েশ্চেন। অফকোর্স বাঁকতে পারে, সেটাকে আমরা বলি হলো ইসেন্ট্রিসিটি বা ইসেন্ট্রিক লোডিং। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে এই মাঝখানে একটা টপিক তো স্কিপ করা হয়েছে। মাঝখানে একটা টপিক ফ্লেক্সারাল স্ট্রেস, যেটা সে ফ্লেক্সারাল স্ট্রেসটা আমি তো আসলে পড়াই নাই, না পড়ায় বাকলিং এ আসছি। দ্যাটস ওয়াই তুমি ওই জিনিসটা বুঝতেছো না, ওটাকে ইসেন্ট্রিক লোডিং বলে। সো ইসেন্ট্রিক লোডিংটা আমাদের এখানে বাকলিং অফ কলাম যেটা আমরা দেখতেছি, যে টপিকটা শুরু করছি, সেটা ইসেন্ট্রিক লোডিং এর জন্য কেমন কি হচ্ছে সেটা আমরা এখানে দেখতেছি না। আমরা শুধুমাত্র দেখতেছি কনসেন্ট্রিক লোডিং এর ক্ষেত্রে। কনসেন্ট্রিক লোডিং মানে যে এটা ডানে বামে না, এই লোডটা আসবে হলো এক্সাক্ট সেন্টারে। কথা বুঝতে পারছো? জি স্যার। এই সেন্টারে লোডটা আসবে, এই সেন্টারটা ডানেও যাবে না, বামেও যাবে না, ওপরেও যাবে না, নিচেও যাবে না, এই পুরো ক্রস সেকশনের সেন্ট্রয়েড যেখানে, সেইখানে লোডটা যদি পড়ে তাহলে এর বাকলিং কেমন হবে বা বাকলিং এর ক্যাপাসিটি কেমন হবে, কি পরিমাণ লোড অ্যাপ্লাই করলে, এই সেন্টারে কি পরিমাণ লোড অ্যাপ্লাই করলে তার বাকলিংটা হবে। ইসেন্ট্রিসিটির বিষয়টা আসে নাই, ইসেন্ট্রিসিটি অন্য জিনিস। তুমি যেটা বললা সেটা হলো ইসেন্ট্রিক লোডিং, এক্স এক্সিসের সেন্টার থেকে ডানের দিকে একটু সরে গেছে, তখন স্ট্রং এক্সিসের রেসপেক্টে বেন্ডিং বাকলিং আসতেই পারে। সেটা ক্যালকুলেশন হিসাব আলাদা, সেটা থিওরিও আলাদা। ঠিক আছে, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, সমস্যা নেই।
আর একজন কি যেন বলছিল, দুইজন একসাথে শুরু করছিল, আর একজন স্যার পিন এই যে সাপোর্ট আপনি থাকতে পারে। ফিক্স সাপোর্টের কথা Pin- বললেন, যেটা দুই পাশে সেম সাপোর্ট, এটা কি দুই পাশে কি আলাদা সাপোর্ট হতে পারে না? হ্যাঁ হতে পারে, আমরা দেখবো, অবশ্যই হতে পারে। একটা ফিক্সড একটা পিন হতে পারে, দুইটা পিন হতে পারে, দুইটা ফিক্সড হতে পারে, ঠিক আছে। তো ফিক্সড আর পিন যদি হয় সেই ক্ষেত্রে কি বাকিং তো হবে? অবশ্যই বাকলিং হবে, অবশ্যই বাকলিং হবে। সব থেকে ভালনারেবল বাউন্ডারি কন্ডিশন হলো পিন। এটা সব থেকে মানে এই বাউন্ডারি কন্ডিশনটা হলো সব থেকে দুর্বল বাউন্ডারি কন্ডিশন, জি ঠিক স্যার। আছে। এই দুর্বল বাউন্ডারি কন্ডিশনের রেসপেক্টে তোমাকে চিন্তা করতে হবে যে এটা এখানে যদি বাকলিং হয়, এখানে যেই লোডে বাকলিংটা হবে, অন্য সাপোর্ট কন্ডিশনে বাকলিং এর লোডের পরিমাণ তার থেকে কি হবে বলো তো, বেশি হবে না কম হবে? কম হবে। নো, বেশি হবে। স্যার দুর্বল বেশি হবে, বললাম না, এখানে তো কমই। এই সাপোর্ট কন্ডিশনটা দুর্বল বললাম না। এই সাপোর্ট কন্ডিশনে অল্প একটু লোড দিলেই বাকলিং করা শুরু করবে। কিন্তু এইটার তুলনায় যদি তুমি ফিক্সড সাপোর্টে যাও, তাহলে তার বাকলিং হওয়ার জন্য যে পরিমাণ লোড আসার প্রয়োজন, সেটা এই সাপোর্ট কন্ডিশনের তুলনায় বেশি। ক্লিয়ার? জি স্যার, জি। ঠিক আছে, আমরা মুভ করি সামনে। তাহলে কলামের এই বাকলিং এর বিষয়গুলো আমি এতক্ষণ ধরে যা বললাম, সব এগুলোর সাথে রিলেটেড। তুমি লোড অ্যাপ্লাই করবা, লোড অ্যাপ্লাই করলে এটা এভাবে বাকলিং শেপ আসবে, এটা এভাবে বেঁকে যাবে, ঠিক আছে। তো এই ঘটনাগুলো এখানে বলা হয়েছে। সো বাকলিংটা হলো, বাকলিং ইজ দ্য সাডেন ল্যাটারাল ইনস্ট্যাবিলিটি of a slender structural member induced by the action of an axial load before the yield stress of the material is reached. অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে একটা ডেফিনেশনে। কি দেখো, বাকলিং ইজ দ্য সাডেন, বাকলিং ঘটনাটা ঘটবে হলো সাডেনলি ঘটে যাবে। তোমার চোখের পলকে তুমি বাকলিংটা দেখতে পারবা, উইদাউট এনি ওয়ার্নিং তুমি দেখা যাবে যে বাকলিংটা তুমি দেখতে পাচ্ছ। ওয়ার্নিংটা খুব দ্রুত ভ্যানিশ হয়ে যাবে। ল্যাটারাল ইনস্ট্যাবিলিটি, ল্যাটারাল শব্দটা সম্বন্ধে আমরা জানি না, তবে আমরা এখানে এক্স ওয়াই জেড শিখে আসছি। আমরা যদি একটু দেখি, এই ডিরেকশনগুলো এক্স ওয়াই জেড না বলে আমরা সাধারণত এই ডিরেকশনটাকে বলা হয় ল্যাটারাল ডিরেকশন, এক্স ডিরেকশনটাকে, ওয়াই ডিরেকশনটাকে বলা হয় ট্রান্সভার্স ডিরেকশন, আর জেড ডিরেকশনটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল ডিরেকশন, ঠিক আছে। লঙ্গিটিউডিনাল লেংথ, যেহেতু জেড ডিরেকশনটা হলো লেংথের দিকে, কলামের লেংথের দিকে বা হাইটের দিকে, সেহেতু এটাকে বলা হচ্ছে হলো লঙ্গিটিউডিনাল এক্সিস। লঙ্গিটিউডিনাল এক্সিসের ভিতরে বাকি যে দুইটা এক্সিস থাকলো, একটা হলো এক্স আর ওয়াই। এক্সটাকে বলছি আমরা ল্যাটারাল ডিরেকশন, আর ওয়াইটাকে আমরা বলছি হলো কি ট্রান্সভার্স ডিরেকশন, ঠিক আছে। সো আবার অনেক সময় এক্সটাকে ট্রান্সভার্স, ওয়াইটাকেও ল্যাটারাল তুমি বলতে পারো। এটা ইট ক্যান বি ইন্টারচেঞ্জেবল, এক্স অ্যান্ড ওয়াই ক্যান বি ইন্টারচেঞ্জেবল, বাট জেড ডিরেকশন ইজ নেভার ইন্টারচেঞ্জেবল। জেড ডিরেকশন ইজ দ্যাট ডিরেকশন হুইচ ডিরেকশনটাকে কি বলে? জেড ডিরেকশন যেটা জেড ডিরেকশনটা যেটা লেংথ ওয়াইজ যে ডিরেকশনটা গেছে, লেংথের দিকে যেটা গেছে, টুয়ার্ডস দ্য লেংথ যে ডিরেকশন, সেটা হলো আমার লঙ্গিটিউডিনাল ডিরেকশন। এটাকেই বলা হয় জেড ডিরেকশন, ঠিক আছে। এক্স আর ওয়াইটাকে পরিবর্তন করা যায় নিজেদের ভিতরে, এটা ডিপেন্ড করবে তুমি কিভাবে লোডটা অ্যাপ্লাই করছো তার উপরে, ঠিক আছে। সো এক্স অ্যান্ড ওয়াই যেটাই বলো না কেন ল্যাটারাল ডিরেকশনে, তো সেটাই আমরাও দেখলাম যে বাকলিংটা হবে ইদার এক্স এক্সিসে অথবা ওয়াই এক্সিস, এই দুই এক্সিসে যে কোনো এক্সিসে বাকলিংটা হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ল্যাটারাল ইনস্ট্যাবিলিটি। ল্যাটারাল ইনস্ট্যাবিলিটি শব্দটাকে এই জন্য বলছে অফ এ স্লেন্ডার স্ট্রাকচারাল মেম্বার। অলরেডি আমরা জানি যে স্লেন্ডার না হলে বাকলিং হওয়ার চান্সটা কম। ইনডিউসড বাই দ্য অ্যাকশন অফ অ্যান অ্যাক্সিয়াল লোড, এই ঘটনাটা ঘটবে কার জন্য? এই ঘটনাটা ঘটবে যখন ওপর থেকে অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই করবা, সেইটার জন্য। ঘটনাটা কখন ঘটবে? বিফোর দ্য yield stress অফ দ্য ম্যাটেরিয়াল ইজ রিচড। আমরা পড়ে আসছি yield stress হলো গিয়ে একটা ম্যাটেরিয়ালের
ইলাস্টিক লিমিট থেকে প্লাস্টিক লিমিটের যে ট্রানজিশন যে পয়েন্টটা, সেটাকে বলছি আমরা ইল্ড স্ট্রেস। তাহলে ইল্ড স্ট্রেস ম্যাটেরিয়ালগুলোর, ফাইবারগুলো বা ম্যাটেরিয়ালগুলো যখন ইল্ড স্ট্রেসে পৌঁছাবে না, তার আগেই এই ঘটনাটা ঘটে যাবে, এই বাকলিং এর এই ঘটনাটা, ইনস্টেবিলিটিটা অ্যাপেয়ার করবে। ঠিক আছে, তাহলে বাকলিং এর বিষয়টা এখানে একটা সেন্টেন্সে অনেক কিছু বলছে। এটা কি স্যার ডাকটাইল মেম্বারও সেম, মানে সাথে সাথে ফেটে যাবে? না, বাকলিং এর সাথে ডাকটিলিটির কোনো সম্পর্ক নাই তো। কি, ডাকটাইল ম্যাটেরিয়াল তো আলাদা হিসাব। মানে স্টিল তো ফ্লেক্সিবল না, মানে এটা তো ওয়ার্নিং দেয়। স্টিলও ওয়ার্নিং দিবে না। বাকলিং এর ক্ষেত্রে স্টিলের ওয়ার্নিং নাও সাফিসিয়েন্ট না। বাকলিং তো বাকলিং এর সাথে ডাকটিলিটির কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছো? বাকলিং এর স্যার। সাথে ডাকটিলিটির কোনো সম্পর্ক নাই। ডাকটাইল ম্যাটেরিয়াল হওয়ার কারণেই সেটা হয়তো ভাঙবে না, সেটা বাঁকবে। বাঁকা আর ভাঙা দুইটা শব্দের ভিতরে পার্থক্য বোঝার চেষ্টা করো। যেহেতু সে ডাকটাইল ম্যাটেরিয়াল, সে হলো গিয়ে বেঁকে যাবে, বাঁকবে, ভাঙবে না। আর যদি সে ব্রিটেল ম্যাটেরিয়াল হতো, হলে সে ভেঙে যেত। কথা বুঝতে পারছো? জি স্যার। যেমন তুমি যদি একটা প্লাস্টিকের স্কেল নাও আর অথবা একটা প্লাস্টিকের কলম নাও, তাকে তুমি যদি বাঁকানোর চেষ্টা করো, তাহলে সে বাঁকবে না, সে ভেঙে যাবে সরাসরি। আর একটা স্টিল নিলে সে কিন্তু বেঁকে যাবে, বাট ভাঙতে সময় লাগবে। বুঝতে পারছো? সো স্টিলের সাথে এটা মিলাইতে যাও না, বা ডাক্টিলিটির সাথে এটা মিলাইতে যাও না। বাকলিং, যে কোনো ম্যাটেরিয়ালেই বাকলিং আসবে, বিষয়টা সেরকম না। শুধুমাত্র স্টিলেই বাকলিং আসার চান্সটা, মানে বাকলিং শব্দটা স্টিলের সাথে জড়িত, বাকি কোনো ম্যাটেরিয়ালের সাথে সেভাবে বাকলিং সাথে জড়িত না। কংক্রিটে কোনো বাকলিং আসে না, কংক্রিটে আসে হলো ক্রাশিং। কথা বুঝতে পারছো? কংক্রিট ডিরেক্টলি ক্রাশ করে, কোনো বাকলিং হয় না। বাকলিং শব্দটাই মানেই হলো স্টিলের সাথে যে কোনো এনি টাইপ অফ মেটাল, এর সাথে হলো গিয়ে বাকলিং শব্দটা জড়িত। ক্লিয়ার? জি স্যার। তাহলে বাকলিং এর ঘটনাটা এখানে বলা হচ্ছে। এখন আমরা যেটা বলছিলাম যে যখন আমাদের বাকলিংটা হবে, তখন এই সাপোর্ট কন্ডিশন একটা বড় রোল প্লে করে। তারপরে মেম্বারের স্লেন্ডারনেস বা মেম্বারের ক্রস সেকশন এরিয়া, সেটা একটা রোল প্লে করে, লোডটাও রোল প্লে করে। তো সবকিছু মিলায়ে আমাদের একটা ফর্মুলা আছে বাকলিং এর জন্য। সেই বাকলিং এর ফর্মুলাটার দিকে যদি আমরা একটু তাকাই, এটা ফর্মুলাটা দেওয়া হয়েছে হলো এই যে ক্রিটিক্যাল লোড, ক্রিটিক্যাল স্ট্রেস, যেটা বাকলিং এর জন্য ক্রিটিক্যাল স্ট্রেস, এটা এআইএসসির বাকলিং কার্ভ বলা হয়। এআইএসসি স্ট্রেংথ কার্ভ অফ কলাম, এটাই বেশি, এই নামে বেশি পরিচিত। বাকলিং কার্ভটাও পরিচিত, বাট এআইএসসি স্ট্রেংথ কার্ভ নামটা খুব ইম্পর্টেন্ট। এআইএসসি স্ট্রেংথ কার্ভ। ঠিক আছে, এখানে আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে একটা কার্ভ বা একটা গ্রাফ আছে, সেই গ্রাফের দুইটা এক্সিস আমি দেখতে পাচ্ছি। একটা এক্সিস হলো ওয়াই এক্সিস আর একটা এক্সিস হলো এক্স এক্সিস। এটা দুইটা পার্ট আছে এই গ্রাফের, একটা হলো এ টু বি একটা পার্ট, আর একটা হলো বি টু সি আর একটা পার্ট। বি টু সি পার্টের যে বাকলিংটা হবে সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক বাকলিং। হোয়াট ডাজ ইট মিন বাই ইলাস্টিক বাকলিং? It means that you will apply load, the member will show you the buckling, and after some time, if you withdraw the load, then the member will return to its original shape, original position. ঠিক আছে, তুমি লোড অ্যাপ্লাই করলা, সে বেঁকে গেল, লোড উইথড্র করলা, সে তার আগের অবস্থায় ফেরত আসলো, স্ট্রেইট থাকলো। এটাকে বলছি আমরা ইলাস্টিক বাকলিং। আর আরেকটা বাকলিং আছে, সেটা হলো কি ইনইলাস্টিক বাকলিং। ইনইলাস্টিক বাকলিং এর ক্ষেত্রে ঘটনাটা যেরকম ভাবে ঘটতে পারে, যে উপরে ছবি আছে, ইনইলাস্টিক বাকলিং এর ক্ষেত্রে পার্মানেন্টলি সে হয়তো বা ক্রাশ করে গেছে, অথবা এরকম বাকলিং হওয়ার পরে এরকম একটা ড্যামেজ হয়ে গেছে, সে আর পূর্বের অবস্থায় ফেরত আসে নাই।
তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের ইনইলাস্টিক ফেইলিওর বা ইনইলাস্টিক বাকলিং। তো দুইটা অংশের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট এ টু বি এবং বি টু সি। এই এ টু বি অংশটার জন্য আমরা যদি বাকলিং এর ক্রিটিক্যাল স্ট্রেস বের করতে চাই, দ্যাট মিনস কি পরিমাণ স্ট্রেস সে নিতে পারবে বিফোর বাকলিং, সেটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, দ্য ইকুয়েশন গিভেন বাই এআইএসসি, এআইএসসি মানে কি আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন, এটা একটা কোড, এটা একটা ম্যানুয়াল, এরা আমাদেরকে এই ইকুয়েশনটা দেয়, আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রাকচারাল কনস্ট্রাকশন, স্টিল কনস্ট্রাকশন, ঠিক আছে, আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন। এই ম্যানুয়ালে আমাদের স্ট্রেংথ কার্ভটা দেওয়া আছে। তো তারা যেটা বলছে যে তোমরা এই ইকুয়েশনটা ইউজ করে বা এই ফর্মুলাটা ইউজ করে তোমরা এই স্ট্রেসটা ক্যালকুলেট করতে পারো, ক্রিটিক্যাল স্ট্রেসটা ক্যালকুলেট করতে পারো, যে মিনিমাম এই অ্যামাউন্ট অফ লোড বা মিনিমাম এই অ্যামাউন্ট অফ স্ট্রেস তুমি যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে তোমার কলামটা ইনইলাস্টিক ফেইলিওরে জন্য কতটুকু লোড দরকার সেটা বের করতে পারবা। একইভাবে এই ফর্মুলাটা হলো কি ইলাস্টিকের জন্য, ঠিক আছে। আচ্ছা, কখন ইনইলাস্টিক হবে কখন ইলাস্টিক হবে সেটা বোঝার জন্য আবার সিসি নামে একটা রেশিও দেওয়া হয়েছে। সিসি কে বলা হচ্ছে ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট। এই ক্রিটিক্যাল কোএফিসিয়েন্টের অনুসারে এটার উপরে বেস করে ডিপেন্ড করে তোমার এই ভ্যালুগুলো বের করতে হবে, যেটা সেটা ইনইলাস্টিক হবে নাকি ইলাস্টিক হবে। ইনইলাস্টিক অথবা ইলাস্টিক ফেলিওর কোন ইকুয়েশনটা তুমি ইউজ করবা সেইটা তোমার এই সিসির ভ্যালুর সাথে ডিপেন্ড করবে। সিসির সাথে কম্পেয়ার করতে হবে কাকে, কেএল বাই আর, এই রেশিওটাকে। কেএল বাই আর যদি সিসি থেকে ছোট হয় তাহলে ইকুয়েশনটা হলো প্রথমটা, আর কেএল বাই আর এটা যদি সিসি থেকে বড় হয় তাহলে ইকুয়েশনটা হলো এটা। প্রশ্ন হলো হোয়াট ইজ কেএল বাই আর? What is KL by R? KL by R is the slenderness ratio. KL by R is called slenderness ratio. ঠিক আছে, তাহলে স্লেন্ডারনেস রেশিওর KL by R আমাদের ক্যালকুলেট করতে হবে। এই KL by R ক্যালকুলেট করার পরে যদি আমাদের সিসি থেকে ছোট হয় তাহলে ইকুয়েশন হলো এটা, আর KL by R যদি সিসি থেকে বড় হয় তাহলে এটা। প্রশ্ন হলো হোয়াট ইজ এল অ্যান্ড হোয়াট ইজ কে। KL টাকে একত্রে আমি বলছি ইফেক্টিভ লেন্থ, খেয়াল করো, KL is the effective length and K is effective length factor. K is effective length factor and KL by R is effective length. এখন প্রশ্ন হলো হোয়াট ইজ ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা হলো আমাদের আগের পেজে আছে, ইট ডিপেন্ডস অন সাপোর্ট কন্ডিশন। সাপোর্ট কন্ডিশনের উপরে বেস করে এই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা কি হবে, কম বেশি হবে। ফর এক্সাম্পল, যদি আমাদের কলামটা ফিক্সড সাপোর্ট থাকে তাহলে কলামের পুরো অংশটাই কিন্তু বাকলিং এ পার্টিসিপেট করবে না, তার হাফ অফ দ্য কলাম উইল টেক ফর বাকলিং অর পার্টিসিপেট ফর বাকলিং, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখানে কে এর ভ্যালুটা হলো 0.5। তাহলে যদি টোটাল লেন্থটা এল হয় তাহলে এই এল এর অর্ধেক, হাফ অফ দ্য লেন্থ উইল বি বাকল, ঠিক আছে। তাহলে এল এর সাথে আমাদের আসলে মাল্টিপ্লাই করা আছে হলো 0.5 এই অংশটা। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই কে, এটাই আমাদের সেই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, ঠিক আছে। একইভাবে যদি ফিক্সড অ্যান্ড পিন সাপোর্ট হয় তাহলে কিন্তু আমাদের এই লেন্থটা, এই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরের ভ্যালুটা আরেকটু বেশি। আমাদের এগুলো প্রয়োজন নাই, এই তিনটা প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হলো এই এ, বি এবং ডি, এই তিনটা, ঠিক আছে। এ, বি এবং ডি এই তিনটা কন্ডিশন আমাদের প্রয়োজন। সিইএফ যেটা, এটা আসলে আমাদের
স্ট্রাকচারাল ডাইনামিক্স যখন যে কোর্সটা সামনে আছে, অ্যাডভান্স লেভেলের একটা কোর্স, মাস্টার্সও থাকতে পারে বা ইভেন তোমাদের ফাইনাল ইয়ারেও থাকতে পারে, সো সেইখানে স্ট্রাকচারাল ডাইনামিক্স এর ক্ষেত্রে তখন প্রয়োজন হবে। বাট আপাতত তোমাদের আসলে যেটা প্রয়োজন সেটা হলো এ, বি এবং ডি। তাহলে ফিক্সড পিন অথবা পিনের ক্ষেত্রে আসলে কোনো মাপ নাই। পিনের ক্ষেত্রে হলো পুরো লেংথটাই আসলে বাকলিং এ পার্টিসিপেট করে, ঠিক আছে। সো এই কে এর ভ্যালুগুলো ডিপেন্ড করবে হলো তোমার এই সাপোর্ট কন্ডিশনের উপরে। সো ইফেক্টিভ লেংথ ফ্যাক্টর, এইখান থেকে কে এর ভ্যালু যদি পেয়ে যাই আর টোটাল কলামের হাইট যদি আমি জানি, তাহলে সেখান থেকে আমি কে এল পাবো। আর আর ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন। হাউ টু ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ জাইরেশন? তোমাদের মনে আছে কিনা রেডিয়াস অফ জাইরেশন বের করা? হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন, হোয়াট ইজ দ্য রিলেশন, হোয়াট ইজ রেডিয়াস অফ জাইরেশন, মনে আছে? পরিচয় মনে পড়ে এটা? রেডিয়াস অফ জাইরেশন এটা জিনিস মনে পড়ে কিনা? যারা বাংলা মিডিয়াম থেকে আসছো, রেডিয়াস অফ জাইরেশন মানে কি বলো তো? জড়তার ভ্রামক, চক্রগতির ভ্রামক, মনে আছে? রেডিয়াস অফ জাইরেশন। জি স্যার। সো এইখান থেকে আমি রেডিয়াস অফ জাইরেশন বের করতে পারবো। সো হোয়াট ইজ আই? I is the moment of inertia and A is the area, cross sectional area of course. তাহলে এখান থেকে আমি KL by R যদি পেয়ে যাই, আর সিসি বের করার জন্য যদি খেয়াল করে থাকো, সিসির জন্য আমাদের প্রয়োজন হলো E এবং FY। FY হলো ম্যাটেরিয়ালের ইল্ড স্ট্রেংথ, আর E হলো মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি, আবার ইল্ড স্ট্রেংথটাও হলো ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি। তো আমাদের যে কলামটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালটার নাম যদি আমি জানি বা তার যদি গ্রেড আমি জানি, পরিচয় যদি আমি জানি, তাহলে আমার পক্ষে ই এবং এফওয়াই এর ভ্যালুটা জানা কোনো কঠিন বিষয় না, তাই তো? তাহলে ই এবং এফওয়াই যদি আমার জানা থাকে তাহলে আমার সিসি বের করা পসিবল, এবং সিসি যদি বের করতে পারি তাহলে কেএল বাই আর রেশিওর সাথে আমি কম্পেয়ার করে আমি একটা ডিসিশনে আসতে পারবো যে আমাকে আমাদের যে কলামটা আছে সে কলামটা ইনইলাস্টিক ফেইলিওর হবে নাকি ইলাস্টিক ফেইলিওর হবে। এই ডিসিশন থেকে আমরা ইকুয়েশনটাকে চুজ করব, এবং ইকুয়েশনটা চুজ করে দেন ইকুয়েশনের ভিতরে বাকি যে জিনিসগুলো আছে, যে আননোন জিনিসগুলো আছে, সে সব কিছু আমরা যদি ইকুয়েশনে ইউজ করতে পারি তাহলে আমাদের এখান থেকে স্ট্রেস বের হয়ে যাবে, ঠিক আছে। চলো একটা ম্যাথ দেখি আমরা, ম্যাথ দেখলে আমার মনে হয় আর একটু ক্লিয়ার হবে। যেমন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ডিটারমাইন দ্য নমিনাল ক্যাপাসিটি অফ দ্য স্টিল কলাম। নমিনাল ক্যাপাসিটি, হোয়াট ডাজ ইট মিন বাই নমিনাল ক্যাপাসিটি? এই জায়গাটা একটু আমাদের বুঝতে হবে। সবাই খুব ভালো করে শোনো, মনোযোগ দাও, পরীক্ষায় কিন্তু প্রায়ই এই প্রশ্নটা আসে। নমিনাল অ্যান্ড ডিজাইন ক্যাপাসিটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নমিনাল অ্যান্ড ডিজাইন ক্যাপাসিটি, বলতে পারবা? What is nominal capacity and what is design capacity? মনে হয় স্যার ডিজাইন ক্যাপাসিটি মানে এটা কতটুকু মানে ক্যাপাসিটি ডিজাইন করা হয়েছে, আর নমিনাল হয়তো বা রিয়েলিটিতে কতটুকু এরা করতে পারে, এরকম কিছু। Yes, that's correct. তাহলে কোনটা বেশি কোনটা কম? নমিনাল কম হওয়ার কথা স্যার। কম হবে। No, no, no. নমিনাল বেশি স্যার, নমিনাল বেশি, নমিনালটা বেশি and ডিজাইনটা কম। তাহলে তো ডিজাইনটা আমাদের বাকি তিনটে হবে না স্যার? না, রিয়েলিটিতে তুমি তো তোমার প্রশ্ন, তোমার কথার ভিতরেই তুমি অ্যানসারটা দিয়ে দিয়েছিলা। তুমি কি বললা যে ডিজাইনটা হলো কি স্যার, আমরা যেটা নিয়ে ডিজাইন করছি, যে ক্যাপাসিটিটা নিয়ে ডিজাইন করছি বা যে ক্যাপাসিটিকে অ্যাজিউম করে আমি ডিজাইন করছি, আর নমিনাল হলো গিয়ে ইন রিয়েলিটি সে যে পরিমাণ ক্যাপাসিটি তার আছে সেটাকে বলছি আমরা নমিনাল। তাহলে তুমি নিজে একটা জিনিস চিন্তা করো, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার
তুমি যখন একটা বিল্ডিং ডিজাইন করবা তখন সে বিল্ডিং এর মেম্বার গুলোকে তুমি কিভাবে ডিজাইন করবা? মানে তুমি কি ধরে নিবা যে সে শক্তিশালী অনেক বেশি নাকি সে দুর্বল অনেক বেশি? দুর্বল অনেক কোনটা বেশি। ধরা তোমার জন্য কোনটা ধরলে তুমি সেফ থাকবা? দুর্বল ধরলে সেফ থাকবো, কারণ ইয়েস, ইয়েস, বুঝতে পারছি। তুমি তুমি ঠিকই অ্যান্সার কারেক্ট। তুমি যখন কোনো একটা জিনিসকে দুর্বল ভাববা তোমার প্রিপারেশনটাও সেরকম হবে। তুমি তাকে দুর্বল ধরে রাখছো, দ্যাট মিনস ও আসলে পারে না, তাহলে ওকে সাহায্য করার জন্য আমি কিছু রড বেশি দেই। আমি ওকে সবল করার জন্য ওকে ভালো একটা কংক্রিট দেই। আমি সবল করার জন্য ওকে ভালো একটা মিস্ত্রি দিয়ে তৈরি করি। তাহলে এই জিনিসগুলো তোমার ভিতরে তখন কাজ করবে। তাহলে ডিজাইন যখন তুমি করছো তখন তাকে দুর্বল ধরে ডিজাইন করছো। আর অ্যাকচুয়ালি তুমি যখন এই জিনিসগুলো ভালো ভালো জিনিস তুমি যখন দিলা তাকে, এতে করে সে কি কি হলো, সে হলো কিন্তু নমিনালি যে ইন রিয়েলিটি সে কিন্তু আসলে তুমি যা তাকে যতটা দুর্বল ভাবছো সে ততটা দুর্বল নয়, তার থেকে অনেক বেশি সবল হয়ে গেছে। কি ঘটনা ঠিক না? তাহলে জি স্যার। নমিনাল ক্যাপাসিটি ইজ দ্য হাইয়েস্ট ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আর ডিজাইন ক্যাপাসিটি হলো তার থেকে কম। এটা আমাদের বুঝতে হবে। এখানে কি বলা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে ডিটারমাইন দ্য নমিনাল ক্যাপাসিটি অফ দ্য স্টিল কলাম, cross section is shown at right, given that Fy is equals to 50 ksi. the nominal capacity বলতে বোঝাচ্ছে যে এই কলামটার বাকলিং মানে কি পরিমাণ লোড, হাইয়েস্ট কি পরিমাণ লোড আমি এখানে দিতে পারবো বাকলিং হওয়ার পূর্বে, before it buckles, how much load I can apply to this steel column before the steel column buckles. ঠিক আছে, বাকলিং হওয়ার আগে আমি হাইয়েস্ট কি পরিমাণ লোড আমি অ্যাপ্লাই করতে পারবো। দ্যাট মিনস আমাকে ক্যাপাসিটি মনেই হলো লোডের কথা বলা হয়। লোড ক্যাপাসিটি ইজ অলওয়েজ অ্যাবাউট লোড, পি। তাহলে আই নিড টু ক্যালকুলেট দ্য পি, আই নিড টু ক্যালকুলেট দ্য প্রি ক্রিটিক্যাল। এখানে দেখো খেয়াল করো, এফসিআর দেওয়া আছে। এফ ইজ দ্য স্ট্রেস, স্ট্রেসের ফর্মুলা দেওয়া আছে, বাট প্রশ্নে বলা হয়েছে পিসিআর। তাহলে আমাদের তো স্ট্রেসের সাথে লোডের একটা রিলেশন আছে। কি রিলেশন বলো তো? Load by area. স্ট্রেস ইজ ইকুয়ালস টু লোড বাই এরিয়া। তাহলে এফসিআর ইজ ইকুয়ালস টু পিসিআর ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের এফসিআর যদি বের করি, বের করে ক্রস সেকশনাল যে এরিয়াটা পাবো তাকে দিয়ে যদি গুণ দিয়ে দেই তাহলেই আমি পিসিআর পেয়ে যাব, নমিনাল ক্যাপাসিটি পেয়ে যাব, তাই তো? তাহলে আমাদের এফসিআরটা বের করতে হবে। এখন এফসিআর যদি বের করতে চাই, ইকুয়েশনের দিকে তাকাও, এফসিআর বের করতে হলে আমাদের আসলে দুইটা ইকুয়েশন আছে, কোনটা লাগবে সেটা তো আমি জানি না, তাই না? তাহলে লাগবে কোনটা সেটা জানার জন্য আমাদের প্রয়োজন কেএল বাই আর এই সিসির সাথে তুলনা করতে হবে। হোয়াট ইজ সিসি? সিসি ইজ ইকুয়ালস টু 4.71 মাল্টিপ্লাইড বাই রুট ওভার ই বাই এফওয়াই। এফওয়াই এর ভ্যালু দেওয়া আছে 50 কেএসআই, বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ই? ই এর ভ্যালু কত? 29,000। Yes. No, 200 না, 29,000 কেএসআই। এটা মুখস্থ রাখতে বলেছিলাম অনেকবার। দেখছো আমি যেগুলো বলছি সেগুলো ফলো করতেছো না, সেগুলো কিন্তু ফলো না করলে পরীক্ষায় পারবে না। তাহলে 29,000 কেএসআই জানো তুমি, ই এর ভ্যালু, এফও এর ভ্যালু তুমি জানো। তাহলে এখান থেকে কি সিসি এর ভ্যালু বের করা পসিবল? ইয়েস অর নো? Yes, sir. Possible. Yes, possible. So we will have the value of CC very easily, তাই তো? এরপরে আমাদের কাজ কি? KL by R এই রেশিওটা বের করা। What is R? R is equals to root over I by A. আচ্ছা, K কত? K হলো কি আমাদের এন্ড কন্ডিশন। এখানে কি ধরনের কন্ডিশন আছে? K
এক পাশে আছে ফিক্সড আর পাশে হচ্ছে পিন। পিন, এক পাশে ফিক্সড এক পাশে পিন, তাহলে এটা কোন কেসের সাথে মিলে যায়? বি। বি নাম্বার। B. So the value of K is this one. What is the value of L? টোটালটা স্যার 15 ফিট। Yes, 15 feet হলো কি আমার value of L. K হলো আমাদের 0.71. Let's say 71. Now only thing is R. এখন R ক্যালকুলেট করার জন্য আমাদের I ক্যালকুলেট করতে হবে। I হবে হলো এই ক্রস সেকশনাল, ক্রস সেকশন যেটা আছে সেই ক্রস সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে I এখানে তো দুইটা এক্সিস আছে আবার, IX and IY। আর কোনটা ক্যালকুলেট করবা? কোন আইটা নিবা আর ক্যালকুলেশনের সময়? এক্স। কেন? মন চাইলো তাই? না স্যার, ওয়াই অ্যাক্সিসটা ছোট আছে। কি ছোট আছে? ওয়াই অ্যাক্সিসটা উইক স্যার। ইয়েস, এই অ্যান্সারটা আমি জানতে চাচ্ছি যে আমাদের উইক এক্সিসের রেসপেক্টে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা লাগবে। যে এক্সিসের রেসপেক্টে সে বেন্ড করবে, সহজ হিসাব, এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও বেন্ড করতে পারে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও বেন্ড করতে পারে। ইট ডিপেন্ডস অ্যাবাউট দ্য ভ্যালু অফ IX and IY। তাহলে তোমাকে দুইটাই আসলে বের করতে হবে, IX ও বের করতে হবে, IY ও বের করতে হবে। বের করে যদি দেখো যে IX টা বড়, তাহলে এক্স এক্সিসটা হলো স্ট্রং এক্সিস, তো সেই এক্সিস নিয়ে আমাদের কাজকর্ম করে লাভ নেই। তাহলে আমাদের কোন এক্সিস? আমরা কি ডিমেনশনস দেখে জাস্ট গেস করতে পারবো না যে যেটা একটু বড় সেটা করতে পারো। যদি কেউ চায় যে না আমি গেস করতে পারতেছি না, আমার জন্য গেস করতে সমস্যা হচ্ছে বা আমি ভয় পাচ্ছি গেস করতে, ইন দ্যাট কেস ইউ উইল ক্যালকুলেট the moment of inertia about both axes, then you will determine. আর যদি তুমি গেস করে ফেলতে পারো তাহলে ইউ ক্যান গেস ইট, দেয়ার ইজ নো হার্ম। ঠিক আছে, তাহলে মেন কথা হলো আমাদের উইক অ্যাক্সিস এর রেসপেক্টে বেন্ডিং হবে। সো উইক অ্যাক্সিস এর রেসপেক্টে এই আইটাকে নিতে হবে। আর এ হলো আমাদের ক্রস সেকশনাল এরিয়া। হোয়াট উইল বি দ্য ক্রস সেকশনাল এরিয়া ইন দিস কেস? এটা তো একটা হলো বক্স, তাই না? তাহলে এটার ক্রস সেকশনাল এরিয়া কত হবে? কেউ বলতে পারবা? বলো। Sir, 10 into 8 minus 9 into 7. 17 sir. Yes, very good. Yes, very good. সোজা কথাই, the area of outer square or outer rectangle minus the area of inner rectangle করলে যেটা আসবে, বাকি যতটুকু থাকবে সেটা হলো গিয়ে তার এই ক্রস সেকশনাল এরিয়া, তাই না? তাহলে এখান থেকে তুমি A পেয়ে গেলা, তাহলে এখান থেকে তুমি R পেয়ে যাবা। তাহলে KL/R তোমার জন্য ক্যালকুলেট করা কি খুব বেশি কঠিন? পারবা না? পারবা। তাহলে KL/R তুমি পেয়ে গেলা, CC তুমি পেয়ে গেলা। Now you can determine that whether KL/R is greater than CC or less than CC. তাহলে এই লেস দেন গ্রেটার দেন এর ঝামেলাটা থেকে তুমি যদি মুক্তি পেয়ে যাও, তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা ইকুয়েশনে পৌঁছাইতে পারবা। লেটস সে তুমি ফার্স্ট ইকুয়েশনে পৌঁছালা, বা ফার্স্ট ইকুয়েশনের দিকে তুমি যদি তাকাও, এখানে একটা নতুন টার্ম আছে FE। FY তো জানি আমরা, হোয়াট ইজ FE? FE-টা হলো অয়লার বাকলিং স্ট্রেস। অয়লার হলো কি একজন সায়েন্টিস্টের নাম, ঠিক আছে? অয়লার বাকলিং স্ট্রেস এর ইকুয়েশন হলো FE। অয়লার নিজেও, এটা তো AISC
এআইএসসি একটা ম্যানুয়াল, সে ম্যানুয়াল এই ইকুয়েশনটা দিয়েছে। আর অয়লার নামে যে বিজ্ঞানী ছিলেন উনি অনেক আগে, এই এআইএসসি অনেক আগেই সে বাকলিং এর জন্য একটা ইকুয়েশন দিয়ে রাখছিল, ঠিক আছে? সেই ইকুয়েশনটাকে বলা হচ্ছে হলো কি অয়লার বাকলিং ইকুয়েশন। তো সেটার জন্য, সেটা ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে, উই উইল সি দ্যাট ফর্মুলা। সে ফর্মুলাটা হলো এইটা, দেখতে পাচ্ছ, পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই KL বাই R হোল স্কোয়ার। ইজি, ভেরি ভেরি ইজি ফর্মুলা, নতুন কোনো কিছু নাই, কোনো নতুন টার্মও আসে নাই। অলরেডি তুমি KL বাই R রেশিওটা বের করেছো। পাই স্কোয়ার তো পাই স্কোয়ার, ই এর ভ্যালু তুমি জানো, তাহলে তোমার এখান থেকে অয়লারের ইকুয়েশন থেকে তুমি এই FE যেটা সেটা ক্যালকুলেট করতে পারবা। সো FE যদি তুমি ক্যালকুলেট করতে পারো তাহলে তুমি ওই ইকুয়েশনের বাকি যেগুলো আছে সবকিছুই তোমার এখন জানা, ঠিক আছে? তাহলে FE এর ইকুয়েশনটা কি দাঁড়ালো? FE ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই KL বাই R হোল স্কোয়ার। This is the equation to calculate FE, Euler critical, Euler stress, Euler buckling stress, simply Euler buckling stress এটা বলা হয়, Euler buckling stress, ঠিক আছে? তাহলে যদি আমাদের সিসি থেকে ছোট হয় তাহলে ঘটনাটা হলো এরকম, আর যদি সিসি থেকে বড় হয় তাহলে ঘটনাটা হলো এমন। অলরাইট, বুঝতে পারছি আমরা? তাহলে এখান থেকে KL বাই R রেশিও। আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথটা যদি একটু নিউমেরিক্যাল ভ্যালুগুলো দিয়ে একটু দেখতে চাই, ভেরি সিম্পল। A ক্যালকুলেট করলাম, I ক্যালকুলেট করলাম, R ক্যালকুলেট করলাম, ঠিক আছে? এরপরে K এর ভ্যালু এখানে একটু ভুল ধরেছে, এখানে 0.8 ধরেছে, আমরা 0.71 ধরে ম্যাথটা করব। হ্যাঁ, এটা এখানে স্লাইডে এটা ভুল আছে, 0.8 না 0.7, ঠিক আছে? তাহলে K এর ভ্যালু যদি জানি, L এর ভ্যালু আমাদের জানা আছে 15 ফিট, সেখান থেকে আমরা ইঞ্চিতে নিলাম, সেই ইঞ্চি থেকে আমরা পেলাম 180 ইঞ্চ। তাহলে KL বাই R রেশিওটা পেয়ে গেলাম এরকম, সিসি ভ্যালু পেয়ে গেলাম এইটা। তাহলে KL বাই R ইজ লেস দেন সিসি। লেস দেন সিসি হলে আমাদের ইনইলাস্টিক বাকলিং, ইনইলাস্টিক বাকলিং হলে আমাদের ফর্মুলা হলো এইটা হলো ফর্মুলা, ক্রিটিক্যাল স্ট্রেসের ফর্মুলা হলো ফর দ্য ইনইলাস্টিক বাকলিং ইজ দিস ওয়ান, ঠিক আছে? তাহলে এখান থেকে স্যার মোমেন্ট অফ ইনারশিয়াতে স্যার মাইনাসটা স্যার করার কারণটা কি? 10 ইনটু এখানে মাইনাসটা কেন করছে? মানে বড় বক্সের জন্য আই বের করেছে আর ভেতরের হলো বক্সের জন্য আই বের করেছে, ঠিক আছে? জি স্যার, BH³/12 BH³/12, এই জন্য এগুলো প্র্যাকটিস করতে হবে। তো দেখবা এটা, মোমেন্ট অফ ইনারশিয়া তো আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, সেখানেও করেছো, হ্যাঁ, দেখলে বুঝতে পারবা। আচ্ছা স্যার R = I ডিভাইডেড A আছে, এখানে I এর মানটা যেটা ধরছে ওইটা তো মিলে না, সেই জন্য এটা মিলে না, এটা ভুল আছে। এটা ক্যালকুলেট করে দেখো যে এটা আসে কিনা, বা যেটা আসে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে? যেটা আসবে সেটা ইউজ করবা, সহজ হিসাব। স্টেপ গুলো ফলো করো, ক্যালকুলেশনে মনে হয় একটু ভুল আছে স্লাইডে, হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। এখানেও যেমন 0.8 একটা ভুল পাওয়া গেল, এটা একটা ভুল পাওয়া গেল। সো যাই হোক, মেইন জায়গাটা হলো কি স্টেপটা এই অনুযায়ী আই বের করার জন্য যা যা করার দরকার তা করবা, ইকুয়েশন আর এর জন্য যেটা দরকার সেটা করবা, ঠিক আছে? ওকে, তাহলে আমি যেখানে ছিলাম যে আমাদের এখানে সিসির ভ্যালু যেহেতু ছোট আসলো, ছোট আসার কারণে ইনইলাস্টিক বাকলিং এর ইকুয়েশনটা হলো এটা। সো এই ইকুয়েশনের ভেতরে আমাদের FE যেটা সেটা আমাদের আলাদাভাবে আবার বের করে নিতে হবে। সো FE এর ইকুয়েশনটা হলো এটা। এখানে আমাদের E এর ভ্যালু 29,000, KL বাই R রেশিও আমরা আগেই বের করেছি, তো সেম ওইটা নিয়ে আসলাম। তাহলে FE চলে আসলো, এখান থেকে স্ট্রেস পেলাম। হ্যাঁ, খেয়াল করো এখানে কিন্তু স্ট্রেস পেয়েছি, FCR-টা হলো ক্রিটিক্যাল স্ট্রেস, নট নমিনাল ক্যাপাসিটি, যেটা লোড সেটা না কিন্তু। তাহলে লোড ক্যালকুলেট করার জন্য এটার সাথে আমাদের ক্রস সেকশনাল এরিয়াটা গুণ দিতে হবে। ক্রস সেকশনাল এরিয়াটা সেই শুরুতেই বের করে রেখেছিলাম,
স্যার সেখান থেকে এফও এর ভ্যালু বলো 50 কোথায় পেলাম স্যার? এফও এর ভ্যালু দেখতে পেয়েছো? জি স্যার, সরি স্যার। এটা গিভেন দেওয়া আছে, হ্যাঁ, এটা পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে এফও এর ভ্যালুটা। তো ওইটা আমাদের আলাদাভাবে চিন্তা করার প্রয়োজন নাই, বা ওটা কোনো ফর্মুলা দিয়েও বের করি নাই। তাহলে আমাদের এখানে যে লোড যখন আমরা ক্যালকুলেট করছি আমরা স্ট্রেস থেকে, তখন আমাদের স্ট্রেস মাল্টিপ্লাইড বাই এরিয়া এ ক্রস সেকশনাল এরিয়া অনেক আগে আমরা এটা 17 ক্যালকুলেট করে রেখেছিলাম, সেখান থেকে পেয়ে গেলাম হলো লোড। সো দিস ইজ দ্য নমিনাল ক্যাপাসিটি, মানে এই যে কলামটা দেখতে পাচ্ছি আমরা, এই কলামের যদি আমি 730 কিপ লোড অ্যাপ্লাই করি কলামে, দেন এই কলামের ইনইলাস্টিক বাকলিংটা দেখা যাবে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। এখন এটা হলো হাইয়েস্ট এই পরিমাণ লোড। তুমি যখন অ্যাজ এ ডিজাইনার চিন্তা করবা, তখন কিন্তু তুমি এই হাইয়েস্টটা নিয়ে কখনোই কাজ করবে না। তুমি করবে এর থেকে একটা সাম পার্সেন্টেজ তুমি কমায় নিবা, ধরো 70%, তুমি বলবা যে এটা 70%, হ্যাঁ, বা 80% বা 90%, একটা সার্টেন পার্সেন্টেজ তুমি বলবা যে এটাই হলো তার হাইয়েস্ট ক্যাপাসিটি। মানুষকে অত বুঝাইতে দিবা না, তাই না? যেমন আমরা যখন রোডে গাড়ি চালাই, রোডের যখন যে স্পিড মার্কিং গুলো থাকে, হ্যাঁ, তো স্পিড মার্কিং গুলোতে রোডের যেই অ্যাকচুয়াল যে সে স্পিড নিতে পারবে তার থেকে অনেক কম লেখা থাকে। কারণ যদি অ্যাকচুয়ালটা লিখে দেই, মানুষ তো অ্যাকচুয়ালটা কখনোই ফলো করবে না, তার থেকে বেশি স্পিডে সে যাইতে চাইবে, তাহলে সেটা কিন্তু একটা রিস্কি হয়ে যায়। বুঝতে পারছো? তুমি রোডের 80 হলো গিয়ে হাইয়েস্ট নিতে পারে, তুমি রোড সাইন দিলাই হলো গিয়ে 80 লিখে, মানুষ তো সে 80-তে যাবে না, মানুষ তো খারাপ, মানুষ তো ভালো না। তো কি করবে, সে 80-র জায়গায় 100-তে যাবে, তখন তো তার অ্যাক্সিডেন্ট করার প্রবণতা বেড়ে যাবে। কিন্তু তুমি যদি লিখে রাখো যে 60 বা 70, তখন যদি মানুষ একটু হালকা একটু ভায়োলেট করেও, তাহলেও ওই যে 80-র ভিতরেই থাকছে। দ্যাটস ওয়াই তখন সে হয়তো বা সেফলি ওই রাস্তাটা ইউজ করতে পারবে। সো দিস ইজ দ্য ফিলোসফি অফ ডিজাইন ক্যাপাসিটি আর নমিনাল ক্যাপাসিটি। ঠিক আছে, বোঝা গেছে এই অঙ্কটা? ইয়েস স্যার। নেক্সট আরেকটা ম্যাথ দেখে আমরা শেষ করবো, মাত্র 2টা স্লাইড আছে। এক্সাম্পল 2, এটা আমরা একটু দেখি কি বলছে। এটা একটু অঙ্কটা একটু রিভার্স, আগেটা যেমন স্ট্রেট ফরওয়ার্ড ছিল, আর এটাতে একটু রিভার্স করা হয়েছে, ম্যাথটাকে একটু চেঞ্জ করা হয়েছে, ভালো করে পড়তে হবে আমাদের। এ 2 মিটার লং, দ্যাট মিনস কলামের এলটা বলা আছে 2 মিটার, পিন এন্ডেড মানে দুই পাশেই পিন, এই পাশেও পিন এই পাশেও পিন, ঠিক আছে, দুই পাশেই পিন কলাম দেওয়া আছে। স্কোয়ার ক্রস সেকশন, তার মানে ক্রস সেকশনটা হলো স্কোয়ার, ইজ টু বি মেড অফ উড দিয়ে তৈরি। তাহলে উড দিয়ে যদি তৈরি, উডের ই তো আর আমাদের মুখস্থ নাই, তো উডের ই এর ভ্যালুটা দেওয়া আছে 13 GPa। এটা হলো স্ট্রেস সিগমা অ্যালায়েবল, এল দিয়ে বলা হচ্ছে অ্যালায়েবল হলো গিয়ে এটা 12 মেগাপ্যাসকেল, and using a factor of safety of 2.5, factor of safety টা বলা হচ্ছে 2.5 in computing Euler's critical load for buckling। ঠিক আছে, অয়লার ক্রিটিক্যাল লোড দিয়ে যদি আমি এই পুরো কলামটা ডিজাইন করি, তাহলে সেই ডিজাইনে আমাকে 2.5 সেফটি ফ্যাক্টর রাখতে হবে যদি রাখতে চাই। অয়লারের লোড ক্যালকুলেশনের যে ফর্মুলা সেটা ইউজ করে যদি আমি 2.5 সেফটি ফ্যাক্টর রাখতে চাই, তাহলে এই কলামের সাইজটা কত এটা জানতে চাওয়া হয়েছে। ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য ক্রস সেকশন if the column is to support 100 kilonewton load অথবা 200 kilonewton load। ঠিক আছে, তাহলে 100 kilonewton লোড অ্যাপ্লাই করতে চাচ্ছি, কলামের ডাইমেনশনটা কত হবে সেটা বের করতে বলছে,
তার বাকি ডিটেল গুলো দেওয়া আছে এবং সেফটি ফ্যাক্টর দেওয়া আছে হলো 2.5, অ্যালায়েবল দেওয়া আছে হলো গিয়ে 12 মেগাপাস্কেল। তাহলে তুমি 12 মেগাপিক্সেল পিক্সেলটা আসলে কি স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার 12 মেগাপিক্সেল ওটা জিনিসটা আসলে কি? সিগমা অ্যালায়েবল স্ট্রেস, এই পরিমাণ স্ট্রেস তুমি অ্যালাউ করতে পারবা। স্ট্রেস মানে তো লোড, এই পরিমাণ লোড তুমি অ্যালাউ করতে পারবা বা এই পরিমাণ স্ট্রেস তুমি অ্যালাউ করতে পারবা। কথা বুঝছো? 2.5 আর 2.5 সেফটি ফ্যাক্টর ওই যে আমরা রোডের স্পিডের কথা বললাম বা আমরা ওই যে ডিজাইন লোড এবং নমিনাল লোডের কথা বললাম সেইটা। তাহলে তুমি যদি এটা হলো যে তোমার ডিজাইন লোড, এই যে 100 কিলোনিউটন হলো তোমার ডিজাইন লোড, আর সেফটি ফ্যাক্টর তুমি যদি 2.5 ইউজ করো, দ্যাট মিন্স তোমার নমিনাল লোড কত হবে? 200 সেফটি ফ্যাক্টর যদি আড়াই ইউজ করে তুমি যদি ডিজাইন লোড 100 কিলোনিউটন বলো, ফর এক্সাম্পল একটা রোডের স্পিড হলো 100 হাইয়েস্ট, সেখানে 100 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাতে পারবা এবং তুমি রোড সাইন যেটা ইউজ করেছো সেটা 50 বলে দিচ্ছ মানুষজনকে 50, তাহলে তুমি এখানে কত সেফটি ফ্যাক্টর ইউজ করেছো? 50 কত? half 0.5 কত ইউজ করেছো সেফটি ফ্যাক্টর? 50%। 50% নেই, পার্সেন্ট দিয়ে আমরা বলি না, আমরা বলি হলো যেটা দেওয়া আছে সেটা ডিজাইন ডিভাইডেড বাই অ্যাকচুয়াল বা নমিনাল, এটা করলে যা আসবে সেটা হলো সেফটি ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে আমার হাতে যদি সেফটি ফ্যাক্টর থাকে এবং আমার হাতে যদি এই মানে এটা তো উল্টা করলাম, সরি, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই মানে আই মিন নমিনাল ডিভাইডেড বাই ডিজাইন যদি করো তাহলে ঠিক আছে। তাহলে আমাদের যদি ডিজাইন লোডটা থাকে আর সেফটি ফ্যাক্টরটা যদি থাকে, তাহলে সেখান থেকে কি আমি নমিনাল লোডটা বের করতে পারবো না? দিস ইজ ডিজাইন and this is nominal, তাহলে আমি যদি আর দিস ইজ সেফটি ফ্যাক্টর, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেফটি ফ্যাক্টর যদি থাকে এবং ডিজাইন লোড যদি থাকে, তাহলে এখান থেকে কি নমিনাল লোড বের করা যাবে না? ইয়েস স্যার। যাবে। তাহলে এখানে এখন পড়তে হবে, বুঝতে হবে। Determine the size of the cross section if the column is to safely support a 100 kilonewton load. ঠিক আছে, সো 100 কিলোনিউটন লোডকে সেফলি সাপোর্ট করতে হবে এবং আমি এই কেসে আমি সেফটি ফ্যাক্টর সেফটি ইউজ করছি 2.5। তাহলে আমার নমিনাল লোডটা কত হবে? নমিনাল লোডটা কি এটা হবে না? 250 ইয়েস অর নো? এগ্রি করো? ইয়েস স্যার। গুড। ইয়েস স্যার। তাইলে এখানে এল এর ভ্যালু জানো, ই এর ভ্যালু জানো, আমাদের অয়লারের যে ফর্মুলা আছে, অয়লারের যে ফর্মুলা কোথায় দেখো, স্ট্রেস ইজ ইকুয়ালস টু পাই স্কয়ার ই ডিভাইডেড বাই কে এল স্কেল বাই আর স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে স্ট্রেস আমরা দেখো, আমরা এখান থেকে ফর্মুলাটাকে একটু সাজায় গুছায় যদি লিখতে চাই, আমাদের অয়লারের ফর্মুলাটাকে একটু সাজায় গুছায় লিখবো। সো এফ ই ইজ ইকুয়ালস টু পাই স্কয়ার ই divided by KL by R whole square। এইখান থেকে কি আমরা এর পরের লাইনটাকে লিখতে পারি এরকম, PE বা P critical is equals to pi square E force is equals to আমরা জানি কি বলো, স্ট্রেস ইনটু বলো, ফোর্স ইনটু কি বলো, এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া, এটা লেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা,
আমরা আর স্কয়ার ইজ ইকুয়ালস টু জানি কি বলো, আই বাই এ, তাই না? জানি। Yes, yes, sir. তাহলে এখান থেকে কি আমরা এটা লিখতে পারি, পাই স্কয়ার ই ডিভাইডেড বাই কে এল হোল স্কয়ার ইন্টু আই, আই তো উপরে, সরি, এটা লেখা যায়? আর স্কয়ার 1 বাই আর স্কয়ার, এটাকে আমরা 1 বাই আর স্কয়ার ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি বলো, এ স্কয়ার বাই, এখানে 1 বাই আর স্কয়ার ইজ ইকুয়ালস টু কি লেখা যায় বলো, এ স্কয়ার ডিভাইডেড বাই, সরি এ স্কয়ার না, শুধু এ ডিভাইডেড বাই এ লেখা, এ ডিভাইডেড বাই আই লেখা যায়? তাহলে এখানে 1 বাই আর স্কয়ার কে আমি এ ডিভাইডেড বাই আই লিখে এ কাটাকাটি করলাম, আর এই আইটাকে পরবর্তীতে উপরে নিয়ে গেলাম, লেখা যায়? Yes, sir. এগ্রি করো? Yes, তাহলে এখান থেকে কি আমি আই ইজ ইকুয়ালস টু এটা লিখতে পারি? লিখতে পারি এটা? yes, sir. ওকে, তাহলে আমার হাতে কিন্তু পিসিআর এর ভ্যালুটা আছে, তাহলে আমরা এই জিনিসটাই লিখলাম এখানে। হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসটাই উপরে লিখলাম, আই এর ভ্যালুটাকে এভাবে লিখলাম সাজায় গুছায় সুন্দর করে, তাই তো? কে এর ভ্যালু এখানে, কে এল এখানে কি ছিল দেখো, ইকুয়েশনের দিকে তাকাও, কে এল হোল স্কয়ার ছিল, তো কে এর ভ্যালু তো আমাদের এখানে পিন কন্ডিশন, পিন এন্ডেড, পিন কন্ডিশনে কে এর ভ্যালু কত বলো তো? 1। তো এর জন্য এখানে 1টা আর এখানে আলাদাভাবে আর লিখে নাই, শুধুমাত্র এল স্কয়ার লিখেছে আর কি। আর পিসিআর এর ভ্যালু তুমি জানো, পাই স্কয়ার ই, সবকিছুই তুমি জানো। দেখো সবকিছু জানার পরে আমাদের এখানে আই এর ভ্যালু আসলো হলো এমন। তাহলে আমরা একটা স্কয়ার শেপ, স্কয়ার মানে হলো যার 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এই স্কয়ারের মোমেন্ট অফ ইনারশিয়া আই ইজ ইকুয়ালস টু কত হবে, এটা না, bh³/12 তুমি যদি জানো, তাহলে স্কয়ারের ক্ষেত্রে সেটা কি হবে, a⁴ ডিভাইডেড বাই 12 হবে না? Yes, sir. জি স্যার। গুড, তাহলে আমাদের আই এর ভ্যালু বের হলো। স্যার এটাকে মোমেন্ট অফ ইনারশিয়া ছিল a⁴/12। এটা কি, এটা মোমেন্ট অফ ইনারশিয়া না? Yes, sir. তাহলে এই মোমেন্ট অফ ইনারশিয়া স্কয়ার শেপের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া ফর্মুলা হলো এটা, ঠিক আছে? ঠিক আছে, Yes, sir. তাহলে এইটা ইজ ইকুয়ালস টু, পরবর্তীতে আমি যদি ইকুয়েশন এটা লিখে ফেলি, তাহলে এখান থেকে আমি এ ইজ ইকুয়ালস টু কত সেটা পেয়ে গেলাম, মানে তার ডাইমেনশনটা পেয়ে গেলাম, কি ঠিক আছে? Yes, sir. তাহলে আমি এই ডাইমেনশনটা একটু রাউন্ড আপ করে এটাকে 100 মিলিমিটার লিখলাম, ঠিক আছে? এটা লিখলে কোনো ক্ষতি নাই, কারণ আমার মিনিমামটা যা দরকার, মিনিমামটা হলো এটা, তার থেকে একটু বেশি নিলে এটা ওকে। এখন স্ট্রেসটা কত আসবে আমরা দেখি, তাহলে স্ট্রেসটা কত আসে। এখানে তো যে এটা এরিয়াটা, এটা তো এ পেয়ে গেলাম, এ পেয়ে যাওয়া মানে এটার এরিয়া জানলাম, আর আমি লোড কত অ্যাপ্লাই করছি, অ্যাকচুয়ালি লোড অ্যাপ্লাই করছি হলো গিয়ে 100 কিলোনিউটন লোড অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? সো 100 কিলোনিউটন লোড অ্যাপ্লাই করলাম, তার জন্য যে এরিয়াটা আছে সেই এরিয়াটা যে স্ট্রেসটা ক্যারি করছে সেটা হলো গিয়ে 10 মেগাপ্যাসকেল, আর আমি অ্যালাউয়েবল কত ছিল, 12 মেগাপ্যাসকেল। সো আমার এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো 100/100 ক্রস সেকশন ইজ অ্যাকসেপ্টেবল। এটা হলো ফার্স্ট 100 কিলোনিউটন লোডের জন্য।
যদি তুমি 200 কিলোনিউটন লোডের জন্য বের করতে চাও, সেম কাজটাই করতে হবে 200 কিলোনিউটন লোডের জন্য। ঠিক আছে, সো এই যে 500 আই বের করলা, এর ভ্যালু এটা আসলো। এইখান থেকে তুমি স্ট্রেস বের করলা 14। স্ট্রেস বের করে দেখো, আমি যদি 100/100 আমি রাখি, আবার 100/100 বা এরিয়া যেটা আছে এখান থেকে তুমি যদি রাখতে চাও, তাহলে স্ট্রেসটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা যেহেতু বেড়ে গেল, তাহলে আমাদের ডাইমেনশন যেটা আছে সেটা আসলে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কিভাবে চেঞ্জ করব আমরা? আমাদের 12 হলো ম্যাক্সিমাম স্ট্রেস, এইটা ধরে এরিয়াটা বের করব। আমরা জানি স্ট্রেস ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের ভ্যালু আমাদের 200, আর স্ট্রেসের ভ্যালু হাইয়েস্ট আমরা 12 ইজ ইকুয়ালস টু 200 বাই এরিয়া এ। তাহলে এখান থেকে আমি এ বের করলাম এইটা। তাহলে এ মানে হলো আবার এরিয়া, মানে ছোট এ স্কোয়ার। সেখান থেকে আমি এ বের করলাম 129.1। তাহলে 130/30 ক্রস সেকশন ইজ অ্যাকসেপ্টেবল। আমরা যদি প্রথমটার নিয়মে করতাম, প্রথম নিয়মে করলে এটা অ্যালায়েবলটাকে এক্সিড করে ফেলছে, দ্যাটস ওয়াই ওটা ওভাবে না করে আমরা স্ট্রেসটাকেই ম্যাক্সিমাম যেটা, সেই ম্যাক্সিমাম স্ট্রেসটাকে ফিক্স রাখলাম, ফিক্স রেখে তার এরিয়া বের করলাম। ঠিক আছে, এই হলো ভ্যারিয়েশন। অনেকগুলো ভ্যারিয়েশন দেখলাম আমরা, টোটাল 3টা ভ্যারিয়েশন দেখলাম। এর বাইরে আর কি থাকতে পারে ভ্যারিয়েশন? সেটা হলো এখানে ক্রস সেকশনাল এরিয়া দেখতে পাচ্ছ, স্কোয়ার শেপ, স্কোয়ার না হয়ে হয়তো বা বড় জোর সার্কুলার হতে পারে, ভালো হতে পারে, বা অন্য কোনো একটা শেপ হতে পারে, তাই না? অন্য কোনো একটা শেপ হলো, সেটার অনুযায়ী তুমি এরিয়া বের করলা। এই এছাড়া তার কোনো পার্থক্য নাই, বাকি সবই সেম। বাকি যেগুলো আছে সেগুলো স্কয়ার শেপের ক্ষেত্রে, অর্থাৎ সার্কুলার হলে তো আমার মোমেন্ট অফ ইনারশিয়া সেম আসবে না, ওখানে তো কোনো এক্সিস ডিপেন্ড করবে না। ওখানে কোনো স্ট্রং আর উইক বলে কিছু নাই, দুইটার ক্ষেত্রে সেম আসবে। ইয়েস, ওখানে স্ট্রং আর উইক বলে কিছু থাকবে না। তখন স্যার আমরা এফসিআর এর ভ্যালু কোনটা বা এরকম যদি হয় তখন কি করব? বুঝি নাই, বলো আরেকবার। এফসিআর এর ভ্যালু, তখন যদি এফসিআর এর ভ্যালু বের করতে হয় বা ক্যালকুলেট করতে হয়, তাহলে কোনটা নিব? তোমার তো দুইটাই সেম, এক্স এর জন্য যা, ওয়াই এর জন্য তা, যে কোনো একটা নিলেই হবে। তখন তো আলাদা করতে পারবা না। বলো স্যার, ফ্যাক্টর অফ সেফটিটা যেমন ফার্স্টের দিকে মাল্টিপ্লাই করলাম পি এর সাথে, বাট লাস্টে ওইটা কনসিডার করলাম না। সো এটা কনসিডার কেন করলাম না সেটা এক্সপ্লেনেশনটা হলো, যখন যদি কনসিডার করছি, যখন আমরা কনসিডার করার কারণে যেই এ ডাইমেনশনটা আসলো, স্কোয়ার শেপের যেই ডাইমেনশনটা, সাইডের যে ডাইমেনশনটা আসলো, সেই ডাইমেনশন অনুযায়ী তার যে স্ট্রেসটা ওখানে জেনারেট হচ্ছে, সেই স্ট্রেসের ভ্যালুটা দেখো, খেয়াল করো, 14.62, হুইচ ইজ মোর দ্যান দ্য অ্যালায়েবল স্ট্রেস। সো দ্যাটস ওয়াই আমরা ওইভাবে যেতে পারবো না। এখানে বলা হচ্ছে, সিন্স দ্য ভ্যালু ইজ লার্জার দ্যান দ্য অ্যালায়েবল স্ট্রেস, দ্য ডাইমেনশন অবটেইনড ইজ নট অ্যাকসেপ্টেবল। দ্যাট মিনস এই ডাইমেনশনের কথা বলা হচ্ছে, ডাইমেনশনটা ইজ নট অ্যাকসেপ্টেবল, and we must select the cross section on the basis of its resistance to compression. মানে এখানে বাকলিংটা আমাদের এখানে মেইন বিষয় না। কথা বুঝতে পারছো? অ্যালায়েবল থেকে যেহেতু বেশি চলে আসছে, যদি কম আসতো তাহলে এটা সমস্যা ছিল না। তো এটা মেইন যে ফিচার, সেটা হলো সে কম্প্রেশনে সে ফেল করবে, সে বাকলিং এ ফেল করবে না। দ্যাটস ওয়াই তুমি তার মেইন তার এরিয়াটা বের করতে হলো অ্যালায়েবল স্ট্রেসটাকে কনসিডার করে, যে এই পরিমাণ স্ট্রেস অ্যালাউ করতে পারবা, এই লোডের কারণে এই পরিমাণ স্ট্রেস অ্যালাউ করলে তার এরিয়াটা এই পরিমাণ হতে হবে। সেইখান থেকে তুমি তোমার স্কোয়ারের এরিয়াটা ক্যালকুলেট করছো, I mean স্কয়ারের সাইডের ডাইমেনশনটা ক্যালকুলেট করছো। ওকে স্যার, গট ইট, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। স্যার এ নাম্বার অঙ্কটা একটু, হ্যাঁ এ নাম্বার অঙ্কটা একটু স্যার ওপেন করলে ভালো। এ নাম্বার অঙ্কটা, হ্যাঁ বলো। না স্যার করতে পারি না, তো একটু উঠাইতেছি। ও আচ্ছা,
আমি স্লাইড দিয়ে দিব, মার্কিং স্লাইডই দিয়ে দিব, সমস্যা নেই। স্যার আপনি যে এসই থেকে আই এর ফর্মুলাটা বের করেছেন যে স্লাইডে, ওটা একটু যাওয়া যাবে? বুঝি না, আরেকবার বলো, কথা অস্পষ্ট। এসই থেকে যে আই এর ফর্মুলাটা বের করেছেন ওই স্লাইডটাতে একটু যাওয়া যাবে, মানে এটার আগের স্লাইডটা? জি এই যে কি সমস্যা বলো, কোথায় কোন জায়গায় বুঝো নাই? তুলতে পারিনি পুরো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা মার্কআপ স্লাইড সাবমিট করে দিব। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল বি কোশ্চেনে, ম্যাথ বিতে। ম্যাথ বিতে বলো। স্যার এখানে যদি ফ্যাক্টর অফ সেফটিটা 2.5 দেওয়া ছিল, যদি 2.5 এর বেশি দেওয়া থাকতো সেক্ষেত্রে কি স্যার আমাদের লাস্টে যে আমরা সাইজটা বের করছি বিমের, সেটার উপর কোনো এটার ইম্প্যাক্ট করতো, বা এটার কারণে কি ম্যাথটা সলভ হইতো এরকম কিছু? হ্যাঁ হতে পারতো, ইয়েস অফকোর্স হতে পারতো। তো এখানে 3 দিতা, 3 দিলে তোমার এখানে না হতো না আসলে বেসিক্যালি, কারণ হলো কি তোমার এই স্ট্রেসের ভ্যালু তো আসলে বাড়তোই, তাই না? জি স্যার। এটা যদি বাড়তো, পিসিআর যদি বাড়তো তাহলে আয়ের ভ্যালু বাড়তো, আয়ের ভ্যালু বাড়লে এ এর ভ্যালু বাড়তো, এ এর ভ্যালু বাড়লে এরিয়ার ভ্যালু বাড়তো, এরিয়ার ভ্যালু বাড়লে তখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইয়েস ট্রু। যদি তুমি 2.5 এর পরিবর্তে যদি লার্জার কোনো সেফটি ফ্যাক্টর নিতা সেক্ষেত্রে হয়তো বা এটা সলভ হতে পারতো। ওকে স্যার। নেক্সট আর কোনো কারো প্রশ্ন থাকবে? আছে স্যার এ আর বি ম্যাথের মধ্যে মেইন পার্থক্য কোথায় স্যার? এ আর বি এর মধ্যে মেইন পার্থক্য হলো এতে যে স্ট্রেসটা তুমি ক্যালকুলেট করলা সেটা অ্যালায়েবল স্ট্রেসের ভিতরে আছে, দ্যাটস ওয়াই তোমার এখানে বাকলিংটা তার ডমিনেন্ট ফেইলিওর মোড, আর এইখানে তুমি যখন ক্যালকুলেট করলা স্ট্রেসের ভ্যালুটা তখন সেটা অ্যালায়েবলের থেকে বেড়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে ডমিনেন্ট ফেইলিওর মোড আসলে বাকলিং না, এটা কম্প্রেশনে সে ফেল করবে, এই আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছো? মানে ডমিনেন্ট ফেলিওর মোড মানে কি, সে মানে কোনটাতে সে আসলে ফেল করার চান্স বেশি, সে কি ক্রাশিং এ ফেল করবে নাকি বাকলিং এ ফেল করবে? ওই যে একদম পড়ার শুরুতে আমরা বললাম যে একটা কলামকে তুমি যখন উপর থেকে চাপ দিবা তখন সে ছোট হতে থাকবে, ছোট হতে হতে সে বাকলিং করতেও পারে নাও করতে পারে, তাই না? আমরা শুরুর দিকে বলছিলাম না, একদম শুরুর দিকে। তো যদি বাকলিং না করে তাহলে ছোট হয়, ছোট কি অনন্তকাল যাবত ছোট হতেই থাকবে তা তো না, ছোট হওয়ারও তো একটা ক্ষমতা আছে, ছোট হতে হতে তো একটা সময় ক্রাশিং করবে, ভেঙে যাবে, তাই না? কম্প্রেসিভ স্ট্রেসটা সেই পরিমাণ নিতে পারবে না। আর যদি বাকলিং এর ভিতরে চলে আসে, যদি স্লেন্ডার থাকতো, সেকশনটা যদি অনেক স্লেন্ডার হতো তাহলে তো অল্প একটু ছোট হয়েই দেখা যেত তো সে বাকলিং এ চলে গেছে। তো এই হলো কি দুইটা পার্থক্য। তো এখানে পরেরটা তো যেটা হয়েছে যে পরেরটা তো আসলে বাকলিং ঘটনা আসবেই না, তার আগেই আসলে সে ক্রাশিং এ ফেল করে যাওয়ার চান্স আছে, বিকজ তার অ্যালায়েবলটা হলো 12 আর তুমি পাচ্ছ হলো 14। দ্যাটস ওয়াই পরবর্তীতে এটাকে আমরা রিভাইজ করে 130/30 ক্রস সেকশনে নিয়ে গেলাম, ঠিক আছে? 130/30 নিলে ওই জিনিসটা ভাঙবে না, তাই না স্যার? ইয়েস, বাকলিং তো আসবেই না, ভাঙবেও না, ক্রাশিংও হবে না। ভাঙবেও না, ক্র্যাশিং হবে না। হুম।